আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। যথারীতি লাইভে বলেছিলাম যে আমি আসলে ফেসবুকে লাইভ ছিলাম কিছুক্ষণের জন্য। তো প্রথমেই বলি যে লেট মি বিগিন উইথ সাম গুড নিউজ দ্যাট আই হ্যাভ রিসিভড, প্রবলি ইউ হ্যাভেন্ট রিসিভড ইয়েট। সেটা হচ্ছে যে সেকেন্ড রাউন্ড টক্স বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান will be held in Islamabad. We just received this news from all the আপনার মেইন স্ট্রিম মিডিয়া, পার্টিকুলার স্কাই নিউজ, বিবিসি এবং হোয়াইট হাউসের তরফ থেকেও এটা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ যেটা মোটামুটি এক ধরনের স্টলড হয়ে গেছিল আলোচনা, সেকেন্ড রাউন্ড টক্স for a permanent solution of this war, brutal war, a regional war, but which has a global impact, ladies and gentlemen. সো আলোচনা চলছে, আলোচনা হবে এখন মোটামুটি আমি বোঝা যাচ্ছে। তবে আবারও বলি, আলোচনা হোক আর না হোক, এ যুদ্ধের ফলাফল মোটামুটি অলরেডি হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে ফলাফল। সেটা কি? সেটা হচ্ছে যে ইরানিয়ান রেজিম তাদেরকে যেভাবে আউস্ট করার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল সেই মানে উদ্দেশ্য সাধিত হয় নাই। দ্যাটস গন, ইটস ওভার। এটা আমার বক্তব্য না, সবার জিনিস তারা রেখে গেছে। এখন এই রেজিমকে মানে ইরানিয়ান গভর্নমেন্টকে মানে উৎখাত নয়, কিভাবে এটা মিটিগেট করে মানে যুদ্ধ থামানো যায় সেটাই আলোচনা এখন। ইট ইজ আউট অফ কনটেক্সট রাইট নাও দে ইউ হ্যাভ টু গো। এবং সেকেন্ড থিং হলো, ইরান তাণ্ডব চালাচ্ছে হরমুজে আবারও, despite of having the blockade by the United States government or US Navy. So আমরা জানি না এটার ভবিষ্যৎ কি চলছে এখানে। গত 2-1 দিনও 5 থেকে 6টা মানে আপনার মানে তেলবাহী মানে ট্যাঙ্কার তারা নিয়ে গেছে তুলে, এবং এটা আলোচনা হচ্ছে। যদিও পাকিস্তান রিল্যান্টলেস এফোর্ট তারা দিয়ে যাচ্ছে এই যুদ্ধ পাকিস্তানের মাধ্যমে যেন আরও একটা চিরস্থায়ী সমাধান হয়। এখানে বলে নাকি আজকে যে পাকিস্তান যদি এই যুদ্ধ, পাকিস্তানের যে মধ্যস্থতা বা মিডিয়েশন, এটার মাধ্যমে যদি এই যুদ্ধ শেষ হয়, তাহলে পাকিস্তান কিন্তু মোস্ট লাইকলি দে উইল বি রিওয়ার্ডেড pretty মানে something মানে like extraordinary rewards. For example, maybe Pakistan government or army chief something তারা নোবেল পিস প্রাইজ পেতে পারে যদি এটা শেষ হয়। ওয়াই? মনে রাখবেন, লিবিয়ার যুদ্ধ, তারপরে কি কোন যুদ্ধ? আপনার ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইভেন দো ইউ সি this war, it started, some finished, and another war is going on. But ইরান এবং এই ইরানের যুদ্ধ, যেটা এই যুদ্ধের মতো মানে গ্লোবাল ইম্প্যাক্ট কোনো যুদ্ধে কিন্তু পড়ে নাই। আফগানিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশে কি তেলের সংকট পড়েছিল কখনো? না, তো অল্প একটু দাম বাড়ছিল, খালাস, শুধু দাম তার বেড়েছিল। তারপরে আপনি ধরেন, তারপর কি ইরাক যুদ্ধ বলেন, তারপরে আপনি যদি বলেন আপনার লিবিয়ার যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, বাংলাদেশের জানতো মানে যুদ্ধ হয়েছে তেলের অল্প একটু, কিন্তু এমন গ্লোবাল ক্রাইসিস ইরানের মতো পৃথিবীতে শুরু হয় না। এবং বলে রাখি, এই যুদ্ধটা যদিও এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার না ওই অর্থে, বাট the way it has an impact or impacted everyone, you can say this is a third world war, this way that way, because সরাসরি রাশিয়া এবং চীন যুদ্ধে অংশগ্রহণ না করলেও, don't forget, indirectly they are doing everything possible আপনার এই কিসে এই যুদ্ধকে আপনার মানে ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, গতকালকে আপনি জানেন কিনা সিরিয়াস নিউজ, সেটা হচ্ছে যে আপনার চায়না বলেছে যদি ইসরায়েল গভর্নমেন্ট তারা ইরানকে নিউক দেন, মানে পারমাণবিক বা নিউক্লিয়ার বোম মারেন ইরানের উপরে, চায়না দে উইল নিউক ইসরায়েল। দিস ইজ আনবিলিভেবল নিউজ। চায়না বলেছে এই কথাটা। আপনি বিশ্বাস করতে পারেন এটা কি ধরনের মানে মানে মারাত্মক কথাবার্তা? অর্থাৎ এটা সাইড নয় কি যে তুমি যদি এর এভাবে বোম মারো, মানে পারমাণবিক অস্ত্র, আমরা তোমার উপরে। এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এই ঘটনা কেন গ্লোবাল মানে এক ধরনের মানে অস্বস্তি তৈরি করে নাই, কেন করে নাই? এটার একটা কারণ হলো যে ইসরায়েলি গভর্নমেন্টের সমর্থন দিনকে দিন কমছে সারা পৃথিবীতে। এই কারণে কেউ এটা নিয়ে কথা বলছে না। আর নাহলে ধরুন পাকিস্তানের ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্টার, এখানে মিনিস্টার বলে, উনি যে কথাটা বলেছেন ইসরায়েল মানে কান্ট্রিকে নিয়ে, এটার মারাত্মক ধরনের প্রতিক্রিয়া আসার কথা যুক্তরাষ্ট্র মার্কিন গভর্নমেন্টের কাছ থেকে। আপনি দেখেছেন উনি বলে চলে গেল, মানে প্রেসিডেন্ট ট্রাম্প এটা নিয়ে একটা শব্দ বলেন নাই, আপনার আমেরিকান গভর্নমেন্ট একটা শব্দ বলে নাই, রাদার পাকিস্তানি হচ্ছে আবার। এটা তো ভারতীয়রা এটা নিয়ে কান্নাকাটি শুরু করলো। আরে এই ধরনের কথাবার্তা বলার পরেও পাকিস্তানে কিভাবে মানে মানে যুদ্ধবন্ধের আলোচনা হয়? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। দিদি আপনার ক্রেডিবিলিটি কোন জায়গায় পৌঁছে গেছে এখন এই জায়গাতে। এবং আপনার ইরান সো বুঝতেই পারতেছেন যে এই যুদ্ধের মানে শেষ পর্যন্ত। এবং আরো একটা গুড নিউজ হলো,
গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি পারমাণবিক বোমা বা নিউক মারবেন কিনা ইরানের উপরে কোনোভাবে। প্রেসিডেন্ট ট্রাম্প তেলে বেগুনের রেগে আগুন হয়ে বলছেন যে আমি দিস ইজ এ স্টুপিড কোয়েশ্চন, আই নেভার সেড দ্যাট উইল ইউজ ইট অ্যান্ড no country should use nuclear bomb. That's President Trump said yesterday. So that's a great news. মানে যেটা আমরা শঙ্কা করেছিলাম যে বিকজ আমরা মানে এটা আমি না, মানে এক্সপার্টিস যারা আছেন তারা ভাবতেছিলেন যে যেভাবে এটা মানে ইরান এখন ইরানের সাথে চলছে ধীরে 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 কোন সময় না কখন কি হয়ে যায়, বিকজ ডেফিনেটলি ইসরায়েলি গভর্নমেন্ট তারা চাচ্ছেন মানে মানে ইরানের উপর বড় ধরনের মানে একটা মানে তছনছ করে দেওয়ার হামলা করার জন্য। বাট প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকান গভর্নমেন্টের জন্য, এবং এখানে আরেকটা তথ্য, যদিও 2 দিন আগে আপনার মেইন স্ট্রিম মিডিয়া অফ দ্য ইউনাইটেড স্টেটস আপনার পার্টিকুলারলি আটলান্টিক এবং আরও 2-1টা তারা বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি নিউক্লিয়ার কোড চেয়েছিলেন, মানে যুদ্ধের মানে নিউক্লিয়ার কোড তো জানেন প্রেসিডেন্ট যে নিউক্লিয়ার কোড, যেটা এই কোড অনুযায়ী এটা নিয়ম হলো যে যে শত্রু বা যত দেশ আছে পৃথিবীতে আমেরিকার প্রত্যেকটা শত্রু দেশের প্রতি তাক করা আছে নিউক্লিয়ার বম, প্রত্যেকটা দেশের প্রতি, চীনের প্রতি, রাশিয়ার প্রতি, আপনারা যদি বলেন ইরানের প্রতি, আরো যারা শত্রু মানে এবং নর্থ কোরিয়ার প্রতি, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি না, এটা মানে সবাই জানে আপনারা। তো এখানে এক একটা দেশের এক একটা কোড আছে, যে এই কোড হচ্ছে ইরানের জন্য, এই কোড হচ্ছে এটার জন্য। উনি যদি মারে অটোমেটিকলি কোনো কিছু করতে হবে না, মানে বম মানে মানে অটোমেটিকলি আপনার এসকেলেট হয়ে যাবে এবং ওই দেশের উপরে গিয়ে পড়বে। এটা রেডি করা, একদম তাক করা, এটা না যে আচ্ছা আপনারা শুরু করে দেন বোমটা একটু সরানোর দিকে নেন, একটু মুভ করেন, দ্যাটস নট ইট ইজ কমপ্লিটলি সাবমেরিন ভিত্তিক এবং বিভিন্নভাবে তাক করা আছে, এবং এটার মানে এখান থেকে একটু সরে না, ওই জায়গাতেই এগুলো আছে, ভেরি সিক্রেটিভ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো এবং একজন জেনারেল বলেছেন না আমরা মানে এই কোড দেওয়া যাবে না, প্রেসিডেন্ট ট্রাম্পের রিকোয়েস্ট নাকি উনি গ্রহণ করে নাই। এখন এটা সত্য, এটা কিন্তু সব জায়গাতে মানে একদম সিএনএন পর্যন্ত আমি দেখেছি। যদিও এখন প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে বলেছেন যে মানে নিউক্লিয়ার বম কোনো দেশের ইউজ করা উচিত না। দ্যাটস এ গ্রেট নিউজ। না প্রেসিডেন্ট ট্রাম্প কি প্রেশার খেয়ে এটা করেছেন, না ওনার সমর্থন নাই এই কারণে করেছে, কারণ এটা একটা নজিরবিহীন ঘটনা, সারা পৃথিবীর অর্থনীতি তছনছ হয়ে যাবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মানে রাজনৈতিক ক্যারিয়ার বা রিপাবলিকান পার্টির মানে পলিটিক্যাল ক্যারিয়ার উইল বি ওভার। সো দ্যাটস ইউ নো দ্যাট। সো এটা এখানে উনি 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 এটা নাকচ করে দিয়েছেন। সো যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আই এম শিওর দ্যাট এটা ভেরি ন্যাচারাল এবং অথেন্টিক কথাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেন হি ডাজন্ট ওয়ান্ট টু ইউজ এনি নিউক বা নিউক্লিয়ার বম অন ইরান। সো দিস ইজ এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন যেটা হচ্ছে আলোচনা চলছে মানে আপনার মানে পাকিস্তানে মানে শুরু হচ্ছে সেই আলোচনা, যেমন একটা জিনিস মনে রাখবেন যে এই যুদ্ধের প্রথমেই বলেছি মানে আই মেনশন আর্লিয়ার এট দ্য বিগিনিং অফ দ্য লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান, যে কারণে এই যুদ্ধ শুরু হয়েছিল সেই উদ্দেশ্য সফল হয় নাই, অর্থাৎ ইরানিয়ান গভর্নমেন্ট তারা রয়ে গেছে এবং তারা থাকবে, এবং এরা এই যুদ্ধ যদি শেষ হয় আলোচনার ভিতরে, শান্তি আলোচনার ভিতরে যুদ্ধ শেষ হয়, ডেফিনেটলি ইরান will be a big, I mean, one of the regional power in this area, definitely, because they observed attacks from the United States and Israel, among relentless attacks. So, among Tara already bounced back despite of having all of these sanctions for 47 years. So that's not a, I mean, like easy task, ladies and gentlemen. It's a big job. So, অভিজ্ঞতা হয়ে গেছে এখন তারা, এবং ডেফিনেটলি, এবং আবার বলি প্রেসিডেন্ট ট্রাম্পের পরে যদি আমেরিকান কোন প্রেসিডেন্ট আর কোনোদিন আমেরিকাতে মানে মানে কোনো ধরনের যুদ্ধ অন্তত ইসরায়েল গভর্নমেন্টের অধীনে মানে মানে রিকোয়েস্ট করবেন না, কেননা অলরেডি মানে এটা কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরে মারাত্মক ক্ষতি হয়েছে কিন্তু মানে ইসরায়েলি গভর্নমেন্টের, বিশেষ করে ইসরায়েলের প্রতি সমর্থন মার্কিনীদের 60 মানে অনলি 33 মানে পার্সেন্ট অ্যান্ড 67% হচ্ছে আপনার তাদের মানে বিপক্ষে, এবং মারাত্মক ধরনের ক্রেডিবিলিটি এবং সাপোর্ট সমস্যায় ভুগতে যাচ্ছে মানে আপনার যাচ্ছেন ইসরায়েলি গভর্নমেন্ট। সো ইটস নট গুড, এবং এটা যদি আরো খারাপের দিকে হয়, পৃথিবী যদি আরো ভুগে যুদ্ধের কারণে, সবাই একের পরে এক মারাত্মক ধরনের মানে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে আপনার মানে ইসরায়েলি গভর্নমেন্ট। তারা এখনো অনেকেই দোষ দিতে চান ইসরায়েলি গভর্নমেন্টকে রাদার দেন দি আমেরিকান গভর্নমেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পকে, বিকজ তারা মনে করেন এই যুদ্ধটা শুরু হয়েছে তাদের জন্য। সো দেয়ারফর আপনি বুঝতেই পারতেছেন সারা পৃথিবীতে এবং সবাই সাফারার, বাংলাদেশের অবস্থা দেখেন না কেন, বাই দ্য ওয়ে বলে রাখি যে মানে এই যুদ্ধে শুরু হওয়ার জ্বালানির জন্য সবচেয়ে সংকটাপন্ন দেশ হচ্ছে বাংলাদেশ। আপনি কি সেটা মনে করেন? নেপালের মতো দেশ হাহাকার নেই, অল্প একটু দাম বেড়েছে, দ্যাটস ইট, কিন্তু বাংলাদেশে হাহাকার। কেন হাহাকার? ওই যে একটা জিনিস বলেছিলাম যে আপনি চিকেন ব্রেন নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, ইউ গোনা ফেস প্রবলেমস। ফর এক্সাম্পল, আপনাকে বুঝতে হবে, আমি বললাম না, আমি সবসময় একটা কথা বলি না, ইফ আমেরিকান স্নিজেস ইউ হ্যাভ টু ক্যাচ কোল্ড। আপনি যদি আমেরিকানরা যদি হাসি দেয়, বুঝতে হবে যে ঠান্ডা পড়েছে আপনাকে। এটাই পৃথিবীর অর্থনীতি এভাবেই চলে, এর বাহিরে তো নাই। এবং বাংলাদেশের মতো দেশ ডাইরেক্টলি আমরা আমাদের অর্থনীতিটাই মানে নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপর রপ্তানির উপরে, আর আমাদের প্রবাসীরা, টু বি অনেস্ট উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো আবার বলি, বারবার বলেছি যে ইন্ডিয়া ইজ নট আওয়ার মার্কেট,
চায়না ইজ নট আওয়ার মার্কেট, উই আর দেয়ার মার্কেট। সো আমরা যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই, তারা পয়সা লস করবে। কিন্তু আমেরিকার সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এই হিসাবটা বুঝে রাজনীতি করতে হবে। এন্ড অন টপ অফ ইট, ইন্ডিয়া ইজ রাইট দেয়ার। প্রতিটা শব্দ তারা ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে। ফর এক্সাম্পল, প্যালেস্টাইনের প্রতি মহাসমাবেশ হলো বাংলাদেশে, জামাতের বিরুদ্ধে তারা ব্যবহার করলো, এবং এটা মোটামুটি স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনে এটা তারা জামাতকে তারা ভেরি নেগেটিভ ওয়েতে তারা অলরেডি মার্ক করে রেখেছেন। এবং এই যে আপনি দেখেছেন ফরহাদ, আমি এদেরকে ইন্টেলেকচুয়াল মনে করতাম, টু বি অনেস্ট। কমিনি মারা যায় নাই, কমিনি সাহেব মারা যাওয়ার আগেই সে গায়েবানা জানাজা পড়ে। এই যে অতিরঞ্জিত কাজ, এটার যে কনসিকুয়েন্স আছে আপনাকে বুঝতে হবে। ইরানের সাথে 1% অর্থনৈতিক সম্পর্ক আমাদের নাই, 1%। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার দেশ বাঁচলে আপনারা, আমি বাংলাদেশের মানুষের পক্ষে সবসময় বলি, আপনারা নিজেরাই তো গাজার অধিবাসী। এই যে এখন চলছে জুলাই বিপ্লবের পরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, সমৃদ্ধির পথে হাঁটার পথ চলা শুরু করা উচিত ছিল। কিন্তু সুশাসনের ক্ষেত্রে যতটা পদক্ষেপ নেওয়া দরকার, গভর্নমেন্ট তার সম্পূর্ণ উল্টা নিয়েছেন। তাহলে সুশাসন কোথায়? সুশাসন না হলে এদেশের পরিস্থিতি, এদেশের ভবিষ্যৎ কোথায়? এর জন্য আমি বলছি, আমি শঙ্কিত আপনাদেরকে নিয়ে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে। কেননা এবং there is a big impact, in regards to the government's activities, ladies and gentlemen. Wait for that. IMF, World Bank সহ অন্যান্য ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা কিন্তু বা বিগ অর্গানাইজেশন, দে আর ওয়াচিং ভেরি ক্লোজলি। এবং লেটস নট ফরগেট, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতারেস, উনি কিন্তু ডক্টর ইউনূসের কিন্তু একজন বন্ধু, এবং হি ইজ ওয়াচিং দ্যাট এবং ওয়াচিং ভেরি ক্লোজলি। একটা যে মনে রাখি, এবং ভারতের যে ইনফ্লুয়েন্স বা যে ধরনের ভারতের যে একটা গাট ছিল, ইজ গন, ইজ ডেস্ট্রয়েড। বিকজ ভারতকেও এনাদার ট্রাভেল মেকার হিসাবে সারা পৃথিবীতে এই মুহূর্তে রিগার্ড করা শুরু করবে। আর কয়েকদিন পরে আপনারা দেখবেন ভবিষ্যতে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে। সো দে আর রাইট নাও one-sided, like singled out by the entire আপনার community. So আপনারা দেখেছেন তো, ভারত জাস্ট ক্রাইং আউট, লাইক পাকিস্তান সব নিয়ে গেল। পাকিস্তান, আপনি কল্পনা করতে পারেন রিলেশনটা কতটা গভীর হলে পাকিস্তানের আপনার ডিফেন্স সেক্রেটারি এমন খারাপ মন্তব্য করার পরেও ইসরায়েলি গভর্নমেন্টকে নিয়ে, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প একটা শব্দ বলেন নাই, বরং উনি পাকিস্তানের আসিফ মনির এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টারের উপর এখনো ভরসা করে আছেন যে এই যুদ্ধের যদি কোনো সমস্যার সমাধান আসে, তাহলে এখান থেকে আসতে পারে, এর বিকল্প নেই। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। রিলেশনশিপটা কতটা ন্যাচারাল, কতটা ট্রাস্টেড এই মুহূর্তে পাকিস্তান অ্যান্ড দি ইউনাইটেড স্টেটস, পার্টিকুলারলি প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্পের মধ্যে। সো এবং ডেমোক্রেটসরা যদি আসে, নরেন্দ্র মোদী ক্ষমতা থাকে, তাদের সাথে সম্পর্ক আরো খারাপ হওয়ার কথা। খারাপ, ইনফ্যাক্ট ডেমোক্রেটদের সাথে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে সম্পর্ক খুবই খারাপ। এবং ভারত কেন তেলের জন্য হাহাকার নাই? বিকজ তারা ইন্টারনাল খবর জানে। তাদের অনেক পলিটিশিয়ান আছে যারা আমেরিকান গভর্নমেন্টে আছে। ফর এক্সাম্পল, আপনারা নিশ্চয়ই জানেন এগুলা, আপনাদের তুলসী গাবার্ড বলেন, তারপরে FBI ডাইরেক্টর ক্যাশ পেটেল বলেন, তারা ভারতীয়। তারা এই খবরটা দিতেই পারেন যে যুদ্ধ লাগতে পারে, এটা কোনো না কোনোভাবে ভারতীয়রা তারা পেয়ে গেছেন। তারা আগ থেকে প্রিপেয়ার্ড ছিল। কিন্তু আমরা প্রিপেয়ার্ড না। আমরা প্রথমেই আপনার যুদ্ধ অপরাধী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা স্বাধীনতা পক্ষের, আমরা গুপ্ত, আমরা রাজাকার, আমরা বট বাহিনী, আমরা এগুলো নিয়ে পড়ে আছি। আপনি দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। আপনি জানেন না, ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু 11 বার এক বছরে আমেরিকার হোয়াইট হাউসে গেছেন, প্রেসিডেন্টের সাথে আলোচনা করতেছেন। Why does he do that? You have no fucking idea? You should have some idea. Something coming up. This is why I said, যুদ্ধ লাগার 2 মাস আগে বলেছি, পৃথিবীতে যদি ইরান এবং ইসরায়েল যুদ্ধ না হয়, তাহলে পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে। এটা আমার কাছে, আমি জানি, আপনি জানেন না। আপনি আমার চেয়ে কতক্ষণ পেছনে আসেন। তাহলে রাষ্ট্র পরিচালনা করে আপনি কিভাবে যে ধরনের কাঙ্ক্ষিত ফলাফল, এই যে আজকে দেখেন 40 ঘন্টা কারেন্ট নাই, আপনি যেখানে ঘন্টায় 2টা বাস ছাড়ে সিলেট থেকে, সেখানে 4 ঘন্টা একটা বাস ছাড়ে, জ্বালানি নাই। নেপাল এই পরিস্থিতি পড়ে নাই, আমরা কেন পড়লাম? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাটস সামথিং নট রাইট। আমি তো বলি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ফেল করেছেন। হি সাপোজ টু রিজাইন। লুক অ্যাট, এন্ড ইফ ইউ ফলো নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সহ 2 জন মন্ত্রী একটা বুলস ট্রানজাকশন পেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলছে, ইউ নো হোয়াট, ইউ গট টু গো, উই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর, এন্ড হি ইজ গন। নেপাল থেকে কি দেখে শিখতে পারি না আমরা কতটা ডিসকাস্টিং একটা জাতি, বিশ্বাস করেন। আমাদের মতো, এই যে আমরা দেখেন আজকে এত বছর পরে 17 বছর স্বৈর শাসক থেকে উত্তরণ হয়ে, এই যে আমাদের ছাত্র শিবির এবং ছাত্র দলের ভাইয়েরা, তারা যেখানে তারা কলেজ ক্যাম্পাসগুলোকে আবারও তারা এক ধরনের এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতেছেন। ওয়াই? পৃথিবীর কোন দেশে এমন জঘন্যতম সিস্টেম আছে আমাকে বলেন আপনারা? পৃথিবীর কোন দেশে এমন জঘন্যতম আপনার সিস্টেম আছে আমাকে বলেন আপনারা? ওয়াই? এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলা
কি দেন আপনারা? ছাত্ররাজনীতির আমার কি দরকার? আমি এই কথাটা বলছি। Why we have to have this dirty, corrupted, dysfunctional, appalling student politics in our college campuses or educational institution? Why? পৃথিবীর কোন দেশে এমন জঘন্যতম অবস্থা আছে? গোলামীর জিঞ্জির থেকে বেরোতে পারে নাই। তার দাদা ছিল, মানে আমার দাদা ছিলেন মুজিব সৈনিক, আমিও মুজিব সৈনিক। এ হারাম দাদা, তুই তো সৈনিক হইতে ভালো জিনিস, তোর সন্তান যে আগামীতে দারিদ্র সীমার নিচে বসবাস করতে যাচ্ছে, এই কুলাঙ্গার, এই মূর্খ অপদার্থ, তোর কি কোনো আইডিয়া আছে? তুই সন্তান জন্ম দিছস, এর ভবিষ্যৎ দেখাশোনা করার তোর দায়িত্ব নাই? তোর কিসের আইডিওলজি হারাম দাদা? তোর বাপ কিছু গোলামি করে, তুই নিজে গোলামি করলে এইভাবে দলীয় গোলামি, এখন তোর সন্তানদেরকে গোলামি দিবে। তুই তো গোলাম, তুই তো একটা খোলাঙ্গার পিতামাতা, একদম মানে ভাই বোন, তোদের মতো খোলাঙ্গার মানে গার্ডিয়ান হতেই পারে না। ওয়াই? তোর তো আইডিওলজি থাকা দরকার সুশাসন, আইডিওলজি থাকা দরকার বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আইডিওলজি থাকা দরকার বহির মানে দেশ বা ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ। এটাই তো তোর আইডিওলজি থাকা দরকার। যোগ্যতা থাকলে আমি চাকরি পাবো, এটাই তো তোর আইডিওলজি থাকা দরকার। তোর আইডিওলজি আমার বাবা করে মুজিব সৈনিক, দূর কুলাঙ্গার, গেট দ্য হেল আউট অফ বাংলাদেশ। কুলাঙ্গার, ডিসকাস্টিং অ্যানিমেলস, মূর্খ অপদার্থ, জঘন্যতম। সারাদিন আছেন ইরান আর মানে আপনার প্যালেস্টাইন নিয়ে। এগুলা কি তোমাদের তোর বাপের ক্ষমতা আছে? বাংলাদেশের কোনো রাজনীতিবিদ আছে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি মিছিল করে, প্যালেস্টাইন ইসরায়েলের একটা পশম মানে ফেলার ক্ষমতা নাই তোমাদের। বাংলাদেশকে কে গুনে? পৃথিবীতে কোথাও গুনে দেখান আমারে। বাংলাদেশের এই বর্তমান সভ্যতায়, এই সভ্য সমাজের কি কন্ট্রিবিউশন আমরা বাঙালিরা রেখেছি পৃথিবীতে? দেখান আমারে, কি রেখেছি আমরা? কয়েকটা গার্মেন্টস বানাই, কাপড় না থাকলে কি চলতে পারবে না? আমার যে কাপড় আছে, 10 বছর যদি আমি কাপড় না কিনি আমি চলতে পারবো। আপনার যে কাপড় আছে, 10 বছর কাপড় না কিনলে আমরা চলতে পারবেন। প্রশ্ন হলো মানে ইমার্জেন্সির কথা বলছি, কিন্তু আপনাদের কিন্তু ঈদের সময় কিনবেন, সন্তানের জন্য নতুন জ্যাকেট কিনবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আপনি যদি এটাকে ইমার্জেন্সি মানে যে আমরা তো উলঙ্গ না, আমাদের তো কাপড় আছে। কাপড় না ছাড়া কি এরা চলতে পারবে না? অফকোর্স তারা চলতে পারবে, আমেরিকানরা চলতে পারবে, ইউরোপিয়ানরা চলতে পারবে। বাট এটা তো টেন্ডেন্সি, আমরা আর্ন করবো, নতুন কাপড় কিনবো, নতুন খাবো, কিন্তু খাওয়া ছাড়া চলতে পারবে না। কিন্তু কাপড় না কিনে 10 বছর 5 বছর তারা ইজিলি চলতে পারবে। এটা কোনো আমাদের কোনো যোগ্যতা না, এটা অযোগ্যতা বলেই আমরা এখানে এইগুলো আমরা করি। এখন সারা পৃথিবী থেকে সবচেয়ে চিপ রেটে আমরা এগুলো কিনি, এগুলো আমাদের অধপতন। তারপরে বলি বৈদেশিক মুদ্রা আয়ের একটা অন্যতম এবং জিডিপির একটা ট্রানজাকশনাল যে মেকানিজম এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, ইট ইজ এ পার্ট অফ আওয়ার জিডিপি, নাথিং রং উইথ দ্যাট। অ্যাটলিস্ট আমরা কোনো কিছু করতে পারতেছি। আর কি আছে আমাদের? আর আমরা প্রবাসীরা আমরা 14 ঘন্টা গিয়া মানে মানে মানবেতর জীবনযাপন করে মধ্যপ্রাচ্যে কাজ করি, তাদের দেশগুলোকে বিল করে দিচ্ছি। দ্যাটস ইট। What else we have? Nothing. আমাদের তো আর কিছুই নাই। আর আপনারা এই যে দেশের এই যে দুর্নীতি হয়, এই যে দেখেন আপনারা কি অবস্থা দেশের, সুশাসনের যতটা পদক্ষেপ আছে প্রতিটা পদক্ষেপ মুখ থুবড়ে পড়েছে। এটা কোনো কথা? আমরা তো সুশাসন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যখন যা ইচ্ছা, এখনো আমরা আছি পরে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি গুপ্ত, আপনি বট, আপনি শট, আপনি আছে দালালদের বড়া, সোশ্যাল মিডিয়ায় দালালরা এক হয়েছে। হারি বাপরে বাপ, দেশগুল্লায় যাচ্ছে। সুশাসনের 1% লক্ষণ আমি দেখতেছি না। তাহলে এই দেশ কিভাবে গড়ে উঠবে? এদেশের তো ভবিষ্যৎ। এবং আমি আবার বলে রাখি, আমি আবারও বলছি, আমার কথাটা লিখে রাখবেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উইল বি ডিক্লাইন্ড। বাংলাদেশের বৈদেশিক মানে ইনভেস্টমেন্ট যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উইল বি ডিক্লাইন্ড বাই নেক্সট 6 months to 1.5 years. Write down this piece of information. Very badly ডিক্লাইন হবে। এটার গভর্নমেন্টের বিভিন্ন পলিসির কারণে। আমি আবারও বলেছি, আপনি যখন দেখবেন একটা দেশের অর্থমন্ত্রী বিকম্পাস, একটা দেশের বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ব্যাংক চুর, টাকা চুর, কোন মানে বুর্বক, কোন পাগল আছে তার টাকা নিয়ে বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করবে? এবং মনে রাখবেন, যখন ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি থাকে, সে দেশে ইনভেস্টমেন্ট ঠেকানো যায় না, দৌড় দিয়ে মানুষ সেখানে যায়। এরপরে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশ কিন্তু পলিটিক্যালি স্টেবল না। মনে রাখবেন, there are many problems in I mean going on in Bangladesh and to the foreigners. এটা আমি অন্য সময় বিশ্লেষণ করব, কেন আমরা সমস্যায় ভুগতে পারি, আমাদেরকে স্টেবল মনে করা হচ্ছে না। there is a reason why. এবং এগুলা হবে যতক্ষণ পর্যন্ত এই সরকার সুশাসনের জন্য, ট্রান্সপারেন্সির জন্য বাংলাদেশের বিরুদ্ধে বদনাম আছে। সেটা কি? টাকা পাচারকারী। আমরা টাকা পাচার করি, আমরা চুর, আমরা ব্যাংক থেকে টাকা নেই। পৃথিবীর কোন দেশে আছে একটা দেশের বাংলা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যা আগে টাকা চুরি করে ধরা খাইছে, মানে সেই টাকা চুরকে আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হচ্ছে? আমি এই কথাগুলো বললে অনেকে আমাদের জাতীয়তাবাদী দলের ভাই বন্ধুরা তারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু আপনি বুঝবেন আপনার সরকার বিপদগ্রস্ত। এটা কোন ধরনের প্রতিষ্ঠান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা ভালো চোখে দেখবে না, দেখেও নাই।
দেখতেছেও না। গেল একটা জিনিস, মানে মনে রাখবেন ফিনান্সিয়াল সেক্টরে ইমেজ সংকট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড পিভটাল। ফর এক্সাম্পল, এই যে যুদ্ধ লাগে, আপনি দেখছেন তো, একটা বোম মারলো, একটা তেলের পাইপ নষ্ট করলো, সাথে সাথে তেলের দাম বেড়ে যায়। তেলের দাম বাড়বে কেন? পাইপ তো নষ্ট হয়েছে ধরেন সৌদি আরবের এখানে, এটা আগামীকালকে ঠিক করে নেবে। তেল তো যেখানে আমেরিকাতে আছে সেই তেল তো আছেই, এই তেল তো আর আগামীকাল চলে আসবে না, এটা আসতে 1 মাস লাগবে। তাহলে বাড়ে কেন? বিকজ ওই যে বললাম পারসেপশন, ও তাহলে এইটা হতে পারে, এখানে তো খারাপ ঘটনা ঘটবে, এই লোক এখানে আসছে। এটা ফিনান্সিয়াল সেক্টরে বা স্টক মার্কেটে দেখেন না, মানে কোনো ঘটনা ঘটলে অটোমেটিকলি স্টক মানে পতন হয়ে যায়। হোয়াই? এটার কারণ হলো, একটি মাত্র কারণ হলো যে মানে পারসেপশন বা ভিজুয়াল মানে ইনসিডেন্ট ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের সরকার সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তারা এখানে যোগ্য মানুষ অর্থনৈতিক সেক্টরে এমন কিছু মানুষ, আমি আমি আমার 2 দিন আগে আমার লাইভে বলেছিলাম যে শেখ হাসিনা এই কাজটা করেছিল। পিএইচডি ডিগ্রিদের সবাইকে বসাইছে, আতিউর রহমানের মতো ব্যক্তি বসাইছিল, আবুল মালকে বসাইছিল, সবার সামনে দেখাইছে এরা খুব যোগ্য, পৃথিবীর অন্যতম যোগ্য মানুষদেরকে আমি অর্থনৈতিক সেক্টরে বসাইছি। কিন্তু ভিতরে ভিতরে একদম রক কেটে দিয়েছে এবং 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 রক্ত খেয়ে ফেলছে সেখানে। ঠিক আছে, সেটা কিন্তু মানুষকে দেখাইছে, কিন্তু যারা ফরেনার্স আছে তারা তো জানে না ভিতরে কি হচ্ছে। তারা ঠিকই আসছে, ইনভেস্ট করেছে, সেটাকে ইউটিলাইজ না করে অপব্যবহার করা হয়েছে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে বৈদেশিক যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না, দ্যাটস ওভার। যদি খুব মানে, এবং আমরা যদি কাজ করা শুরু করি, সরকার যদি সুশাসনের জন্য কাজ না করে, তাহলে আমরা কিন্তু বিভিন্নভাবে এগুলো আমরা তুলে ধরবো বিভিন্নভাবে, তখন কিন্তু সরকার আরো বিপদে পড়বে। ফর এক্সাম্পল, এই যে বললাম না, এই কাজগুলো এখন হচ্ছে। সো আমি, এবং এই যে রাজনৈতিক স্থিতিশীলতা যেটা দরকার ছিল, সবচেয়ে ভয়ঙ্কর যেটা জিনিস হচ্ছে, এরপরে আমি বলি মধ্যপ্রাচ্যে, আপনি জানেন তো বুর্জ আল খলিফা 58 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। মানে আরব আমিরাতের সবচেয়ে টপ লেভেলের হোটেলসগুলা সেগুলো বন্ধ হয়ে গেছে। নাও এগুলো বন্ধ হয়েছে কেন? মানে কি চিরদিনের জন্য বন্ধ হচ্ছে না, তারা এটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি মানে যে অর্থনীতি আছে, এটার একটা মানে অন্য একটা মেকানিজম আছে। এই সুযোগে তারা এটাকে আবার রেনোভেট করার চেষ্টা করবে, এটাকে আবার নতুন করে পরবর্তী জেনারেশনের জন্য আবার নতুন করে তুলে ধরছে, কাজ করবে, একটু করবে, যেটা অন্য জিনিস, সেটা নিয়ে অন্য আলোচনা হবে। তবে এই যে মধ্যপ্রাচ্যের সব মানে দেশ ইম্প্যাক্টেড, দুবাই বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, এই যে আমাদের রেমিটেন্সের যে বাটা পড়েছে, সবাইকে লেইড অফ দিয়ে দিছে, এখানে কাজ নাই, হোটেলসগুলো বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ, বিভিন্ন জিনিস বন্ধ। এই সুযোগে তারা এটাকে আবার বন্ধ করে মানে রেনোভেশন করতে যাচ্ছে। তারা জানেন তো আপনি, তো আপনাকে তো তারা রাখবে না, তখন আপনাকে তারা লে অফ দিয়ে দিবে এবং লেইড অফ দিয়ে দিছে। সুতরাং এই যে রেমিটেন্সের প্রভাব বাংলাদেশে পড়তে যাচ্ছে ভয়ঙ্করভাবে, আগামীতে লিখে নিতে পারেন আপনারা। তখন কি হবে যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসে? এবং আমি মনে করি গভর্নমেন্ট এই ধরনের কোনো ইমেজ বা মানে চেহারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে বিদেশিরা মনে করবে দিস ইজ অ্যান ইমার্জিং মার্কেট, লেটস গো দেয়ার। আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ প্রথমেই সরকার যারা বোল্ড করেছেন, অর্থমন্ত্রী, ওনাকে দেওয়া উচিত হয় না। আমি ওনার বিরুদ্ধে না, বাট ওই পজিশনে ওনাকে দেওয়াটা উচিত হয় নাই। এবং এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যে দেওয়া হয়েছে, রং মানুষ দেওয়া হয়েছে। এটাকে ইমেজ সংকটে পড়েছে অর্থনৈতিক খাত, যে কারণে বিদেশি যারা আছে প্রথমেই তারা এই জিনিসগুলো দেখবে এবং তারা জানে আমরা দুর্নীতিগ্রস্ত দেশ, আমরা টাকা পাচারকারী। হ্যাঁ, চীন থেকে আসতে পারে, কারণ চীনের হিসাব অন্য অন্য ধরনের। সো দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যাবাভ অল এতটুকু বলি যে আমি মানে বাংলাদেশের যে পলিটিক্যাল হারমোনি এবং যে কোএক্সিস্টেন্স, এটা দেখে আমি শঙ্কিত। আমি মনে করি আমাদের জন্য খুবই খারাপ সময়, অর্থনৈতিক খারাপ সময়ের পরে আরও একটা খারাপ সময় হলো, ভারত যা চেয়েছিল, মানে ছাত্রদল, ছাত্র শিবির একে অপরের রক্ত খাবে, জামায়াত শিবির এবং মানে বিএনপি একে অপরের প্রতি অনাস্থা সৃষ্টি হবে, একে অপরের মাংস খাবে, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এটাই হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা, ভারতীয় আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার নাম্বার 1 স্কোপ। এবং এক্স্যাক্টলি দে হ্যাভ অ্যাচিভড ইট, অ্যান্ড দ্যার ইজ এ গ্যাপ, দ্যার ইজ এ ক্র্যাক রাইট নাও, অ্যান্ড দে উইল কাম থ্রু দিস ক্র্যাক। এবং এসালম আবারও বসে আছে। আপনি কল্পনা করেন, এসালামের মতো দুর্বৃত্ত, ডাকাত, চুর, লুটপাটকারী, দেশদ্রোহী, যে মানে সে এতটাই মানে দুন্দর বাটপার এবং লুটপাটকারী, মানে মানে দেশের দুশ্মন, যে তার নাগরিকত্ব সে বাতিল করেছে যেন কেউ তাকে ধরতে না পারে। এই লোকের প্রতিষ্ঠান বাংলাদেশে একের পর এক আবার ব্যবসা করার সুযোগ পাচ্ছে। দিস ইজ ইনসেইন, দিস ইজ দ্য ডেঞ্জারাস মুভ। এবং আমি আবার বলি, আমি শঙ্কিত আপনাদের ভবিষ্যৎ নিয়ে। আপনারা আগামী 1.5 থেকে 2 বছরের ভিতরে ভালো একটা অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়বেন। আমাদের ক্রেডিবিলিটি ইস্যু আছে, এবং সরকার যদি সুশাসন প্রতিষ্ঠার যত ধরনের কাজ করা দরকার যদি করতে ব্যর্থ হয়, বাংলাদেশে আর কোনোভাবেই আর বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না। এটা আমি আপনাকে বলি, এটা মুখ্যম যে সময়টা, এটা আমরা পার করে ফেলছি। এবং মধ্যপ্রাচ্যের যে জৌলসটা বাটা পড়েছে, এটাও ওয়ার্ল্ড মেকানিজম, এবং এখানে
কি ধরনের মানে কাজকর্ম হবে আগামীতে, কিভাবে অর্থনীতি তারা সামাল দিবে। তারা আপনি দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আরব আমিরাতকে সাহায্য করতে অর্থনৈতিকভাবে। ক্যান ইউ বিলিভ দিস? এটা এক ধরনের ফানি আপনি মনে করতে পারেন, বাট হি সেড দ্যাট এন্ড ইটস অন এভরিওয়্যার। এটা ডেঞ্জারাস জিনিস মানে অর্থনীতির জন্য। এবং যদি তাও আল্লাহ বাঁচিয়েছে, যদি ইরানিয়ান রেজিম তারা পড়তো মানে এটাকে শেষ হইতো, তাহলে মধ্যপ্রাচ্যে মারাত্মক ধরনের বিপর্যস্ত হতো। এবং এখানে আরো অনেক বিষয় আছে, এটা খুলে বলা যাবে না। তবে আমি দেখতেছি আপাতত বাংলাদেশের জন্য বিপদ। এবং এই যে জ্বালানির ব্যাপারটা, এই একটা জ্বালানির ব্যাপার থেকে আপনি বুঝতে পারবেন আমরা আসলে কোন পথে হাঁটছি। নেপালের মতো দেশ জ্বালানির হাহাকার নাই, সংকট থাকতে পারে যেটাকে আমরা বলি মানে মানে ক্রাইসিস হয়, বাট এটা দে আর মুভিং অন, দ্যাটস নাথিং রং, নাথিং, দ্যার ইজ নো ক্রাইসিস ইন নেপাল লাইক বাংলাদেশ। ওয়াই উই হ্যাভ ইট? বিকজ আমরা আমরা সরকার গঠন করার পরেই আমরা শুরু করেছি। আপনি 71 সালে আপনি বিরোধিতা করেছেন, আর আপনি আমার পক্ষে ছিলেন, আর আপনি বিপক্ষে ছিলেন, কে কতটুকু, এভাবেই। দুঃখজনক হলো সত্য যে এই 17 বছরের মানে ভুল থেকে, 17 বছরের নির্যাতন থেকে আমরা শিক্ষা তো নেইনি, বরং আমরা তার উল্টো পথে হাঁটছি। এটা মারাত্মক বিষয়। বাংলাদেশের ভবিষ্যৎ, বিশ্বাস করেন, আমি বলে গেলাম, আজকে লিখে রাখতে পারেন, আমি ফাজের দেখতেছি না ভাই। আমি সরি, এটা আমি বলতে বাধ্য হলাম, আমি দেখতেছি না। এটা আমার 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 অ্যাসেসমেন্ট, আই অ্যাসেস এভরিথিং বেসড অন ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স অ্যান্ড ফিউচারিস্টিক থট থেকে আমি এগুলো সবসময় করে থাকি। আজকে আমি আপনাদেরকে করতেছি। আমি বাংলাদেশের ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন বলে আমি মনে করি। রিজার্ভে টান পড়বে কিছুদিনের ভিতরে, খোঁজ রাখবেন আপনারা। তারপরে জ্বালানি সংকট, এটা আপাতত যাচ্ছে না, এটা আরো অনেক দিন থাকবে। আর বর্তমানে যে জ্বালানি সংকট আছে বাংলাদেশে, ওটা যদি আরো 2 সপ্তাহ মানে মানে লাস্ট করে, বাংলাদেশের মানুষ রাস্তাতে নেমে আসবে। তখন কি হবে? তখন এসে বলবে আপনি গুপ্ত, আপনি বট, আপনি 1971 সালে স্বাধীনতা বিরোধী ছিলেন। এটাই হবে বাংলাদেশের পুঁজি। ডিসকাস্টিং পলিটিক্যাল মানে মানে অ্যাটমসফিয়ার, দেশপ্রেমের চরম অভাব, দেশ গড়ার চরম মানে আপনার অনিচ্ছা, এবং আপনারা 17 বছরের জঞ্জাল থেকে আপনারা মুক্ত মানে হতেই পারলেন না। খুবই দুঃখ লাগে। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত স্যাক্রিফাইসের পরেও বাংলাদেশ দুজখের দিকে হাঁটছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি 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 ফিউচারিস্টিক মানে মানে থট সবসময় নিয়ে থাকি, এবং ফিউচার আপনারা জানেন যে আমি সবসময় কি হতে যাচ্ছে তার একটা অ্যাসেসমেন্ট মানে 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 ফরেন অ্যাফেয়ার্স বা গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে নিয়ে বলার চেষ্টা করি। এবং আমি এই যে বিগত 5 বছর আমি প্রমাণ করেছি 99.9% আই ওয়াজ কারেক্ট, আই এম কারেক্ট অ্যাজ ওয়েল। ইভেন থিঙ্ক অ্যাবাউট ইরান যুদ্ধ নিয়ে বলে আমি বলছিলাম অষ্টম আশ্চর্য হবে যদি ইরান যুদ্ধ না হয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার, উনি 8 বার 11 বার মানে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, মানে 1 বছর, নজিরবিহীন ঘটনা। ওয়াই? বিকজ হি ইজ বেগিং ফর এ ওয়ার। And what exactly happened? Somehow he convinced President Trump, which is the anti-war president, but somehow he convinced him, and that's what exactly happened. And যখন মেকানিজম শুরু হলো, পাঠানো হচ্ছে সব কিছু, আলোচনা হচ্ছে, লোক দেখানো, তখনই আমি বুঝেছি খেলা ফাইনাল। এবং আপনাকে বলে আমি আমার আইডিতে আমি পোস্ট দিয়েছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন ক্ষমতায় আসেন সেদিন বলছিলাম দুটো দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এক ইরান আর একটা হচ্ছে প্যালেস্টাইন। মনে আছে? পোস্টটা চেক করেন। আপনারা যারা আমার ফেসবুকে নিয়মিত আছেন তারা জানেন এই পোস্ট আমি দিয়েছিলাম। That's what it is. So that's what it is, ladies and gentlemen. Good luck for you guys. তবে এতটুকু আমি বলি আপনাদেরকে, আপনারা সেই অন্ধকারেই বসবাস করতে হবে আর অনেক বছর। এবং এখানে একটা বলে রাখি, মুক্তির উপায় যদি হয়, সেখানে জামাতকে নিয়ে কথা আছে, জামাত ইসলামী নিয়ে আমি কিছু কথা বলতে চাই 2-1 দিনের ভিতরে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, টপ টু বটম শুনবেন, তারপরে মন্তব্য করবেন। না হলে এই কথাগুলা কেউ বলবে না। আমি জানি অনেকে কষ্ট পেতে পারেন, তারপরেও আমি বলতে চাই বাংলাদেশের ভবিষ্যতের জন্য, জামায়াতেরও ভবিষ্যতের জন্য। কেন এর বাহিরে আমি কোনো হিসাব দেখতেছি না আপাতত। আপনি বলেন এখন আপনি বিএনপিকে সরাবেন, কাকে বসাবেন? বসাবেন কাকে? জামায়াতকে? দ্যার ইজ এ প্রবলেম রাইট নাও, বিগ প্রবলেম। জামাতকে আই এম সরি, এটা আমি বলবো আমার লাইভে, আমি বিস্তারিত আমি তুলে ধরবো আপনাদের সামনে। যদি তারা শুভবুদ্ধির উদয় হয় এবং তারা কিছু কাজ করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ হয়তোবা কোনো কারণে আমি মনে করি উজ্জ্বল হতে পারে। না হলে অন্ধকারেই এগুচ্ছে বাংলাদেশ। সরি টু সে দ্যাট।